আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মিটফোর্ড হত্যাকাণ্ড পর্দার আড়ালে ইশরাক। সশস্ত্র বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন ভারতীয় সামরিক কর্মকর্তারা। ইসরায়েলের হামলায় আহত হন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে 60 ব্রিটিশ এমপির চিঠি। এবার বিস্তারিত। অভিযুক্তকে বাঁচাতে তৎপরতা ও পুলিশের নীরবতায় তোলপাড়। পুরান ঢাকার মিটফোর্ড এলাকার রাজপথে প্রকাশ্যে সিমেন্টের ব্লক দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে হত্যার দৃশ্য এখনও কাঁপিয়ে দিচ্ছে বিবেকবান মানুষকে। ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজের সূত্র ধরে যখন খুনি হিসেবে যুবদল নেতা রজ্জব আলীকে চিহ্নিত করা হয়েছে, তখনই এই হত্যাকাণ্ডের পেছনে এক প্রভাবশালী রাজনৈতিক ছায়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর সরাসরি বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের দিকে। অভিযোগ উঠেছে, নিজের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত রজ্জবকে বাঁচাতে তিনি পর্দার আড়াল থেকে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছেন, যা এই মামলার ভবিষ্যৎ এবং ন্যায় বিচার নিয়ে গভীর শঙ্কা তৈরি করেছে। অনুসন্ধানের গভীরতা, রাজনৈতিক ছত্রছায়ায় অভিযোগ। বিভিন্ন সূত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রজ্জব আলী কেবল একজন যুবদল নেতাই নন, তিনি প্রকৌশলী ইশরাক হোসেনের অন্যতম বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহযোগী। ইশরাকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে রজ্জবকে সামনের সারিতে দেখা যেত। এই রাজনৈতিক সংশ্লিষ্টতাই এখন হত্যাকাণ্ডের তদন্তে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়েছে বলে মনে করছেন অনেকে। সমালোচকদের দাবি, নিজের অনুসারীর এমন নৃশংস অপরাধ ধামাচাপা দিতে ইশরাক হোসেন তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করছেন। এই অভিযোগ সত্য হলে এটি কেবল ন্যায় বিচারের পরিপন্থী নয়, বরং রাজনীতিকে অপরাধ ঢাকার ঢাল হিসেবে ব্যবহারের এক ভয়ঙ্কর উদাহরণ হবে। প্রশ্ন উঠছে, একজন জাতীয় পর্যায়ের নেতার ছত্রছায়ায় কি খুনের মতো গুরুতর অপরাধের আসামিকে আইন থেকে সুরক্ষা দিতে পারে? পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়তা নাকি কৌশল? এই ঘটনায় সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে পুলিশের ভূমিকা। ভিডিও ফুটেজে রজ্জব আলীর পরিচয় ও তার নির্মমতা দিবালোকের মতো স্পষ্ট হওয়ার পরও তাকে গ্রেপ্তারে পুলিশের দৃশ্যমান করে তৎপরতা নেই। উল্টো ঘটনার সাথে জড়িত সন্দেহে যে দুজনকে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়া হয়েছে, ফুটেজে তাদের ভূমিকা ছিল তুলনামূলকভাবে গৌণ। এতে জনমনের তীব্র সন্দেহ দানা বেঁধেছে। পুলিশ কি কোনো প্রভাবশালী মহলের চাপে মূল অপরাধীকে আড়াল করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তারের মাধ্যমে ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে? গণঅভ্যুত্থানে ভারতীয় আশীর্বাদ পুষ্ট আওয়ামী সরকারের পতন হলেও দেশটি নিয়ে শঙ্কা রয়েই গেছে। দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত সরকারি একটি উচ্চ প্রতিষ্ঠানে পাওয়া গেছে ভারতীয় সামরিক কর্মকর্তাদের অস্তিত্ব। সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 2টি বিভাগে শিক্ষক হিসেবে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর 4 কর্মকর্তা নিযুক্ত আছেন বলে জানা গেছে। এতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হওয়া সহ সার্বিকভাবে দেশের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। সূত্রমতে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান MIST ইউনিভার্সিটি অব প্রফেশনাল অ্যান্ড তালিকা এর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা কার্যক্রম চালায় প্রতিষ্ঠানটি। MISTর ওয়েবসাইটে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জি। একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস বি হিসেবে কর্মরত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গোপীকৃষ্ণ 2022 সালের আগস্ট থেকে পদটিতে কর্মরত। এর আগে তিনি ভারতের পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে 2018 থেকে 2022 সাল পর্যন্ত, মুম্বাইয়ে নেভাল সিভিলিয়ান পে অ্যান্ড পেনশন অফিসে 2016 থেকে 2018 এবং হায়দ্রাবাদে কম্পিউটার সায়েন্স কর্পোরেশন ERP ডেভেলপার হিসেবে 2010 থেকে 2013 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পটনায়ক ও গ্রুপ ক্যাপ্টেন AN সুমান্না। তবে এসব কর্মকর্তার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নেই। এর আগে বিভাগটিতে বিদেশি শিক্ষক হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন AL গোলানি ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান কর্মরত ছিলেন বলে জানা গেছে। দেশের সেনা দপ্তরের ভেতরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিয়োজিত থাকার বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম আমার দেশকে বলেন, আমরা সংবাদ পেয়েছি শেখ হাসিনার সময় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আন্ডার কভার অফিসারদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আগের ধারাবাহিকতায় কোনো প্রতিষ্ঠানে ভারতীয়রা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা যেতে পারে। এক প্রশ্নের জবাবে নিরাপত্তা বিশ্লেষক বলেন,
MIST-তে থাকা ভারতীয় প্রশিক্ষকরা বৈধ চুক্তিতে রয়েছেন কিনা কিংবা তাদের সত্যিকারের স্ট্যাটাস কি এবং বর্তমানে প্রয়োজনীয়তা রয়েছে কিনা এসব বিষয়ে সেনা কর্তৃপক্ষ তদন্ত করে সে অনুযায়ী সরকারের কাছে প্রতিবেদন দিতে পারে। সূত্রমতে MIST-এর কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। প্রতিষ্ঠানটি পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়, ৩ বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে MIST কাউন্সিল, পরিচালনা পর্ষদ এবং একাডেমিক কাউন্সিল রয়েছে। MIST সম্পর্কে জানতে চাইলে বিইউপির এক কর্মকর্তা আমার দেশকে জানান, প্রতিষ্ঠানটি বিইউপির অধিভুক্ত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। বিইউপি থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া বিইউপির সঙ্গে MIST-র আর কোনো সম্পৃক্ততা নেই। সেনানিবাসের ভিতরে এই প্রতিষ্ঠানে কর্মরত ভারতীয় সামরিক কর্মকর্তাদের বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সমিউদ্দৌলা চৌধুরী আমার দেশকে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের বাংলাদেশি ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক তৎপরতা সর্বমহলে আলোচিত ছিল। হাসিনা সরকারের আশকারায় সে সময় দেশের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তারের খবর পাওয়া যায়। বিশেষ করে গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থান পূর্ব ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধেও দেশটির প্রকাশ্য অবস্থান ছিল। এমনকি ওই আন্দোলনের দমনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে ভারতীয় বাহিনীর লোকজন অংশ নেয় বলে অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতীয় বাহিনীর সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে জানা গেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গত জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আহত হয়েছিলেন। রোববার ইরানি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এক প্রতিবেদনে কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে হামলা চালায় ইসরায়েল বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানের পশ্চিমাঞ্চলে একটি ভবনের নিচতলায় হামলা চালানো হয়েছিল। বিমান হামলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পায়ে আঘাত পান। ওই সময় ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ানের সাথে বৈঠক করেছিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, বিচার বিভাগের প্রধান গোলাম হুসাইন মোহসেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, যে ভবনে সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে প্রবেশের পথ বন্ধ করার জন্য 6টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছিল। হামলায় ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেল কর্মকর্তারা জরুরি অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। প্রতিবেদনে আরও বলা হয়, ভবন থেকে পালানোর সময় পেজিশকিয়ান আহত হন। কোনো গুপ্তচর ইসরায়েলকে এ তথ্য দিয়েছিল কিনা তা জানতে তদন্ত চলছে। গত সপ্তাহে পেজিশকিয়ান বলেছিলেন ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে, কিন্তু কথিত হত্যা চেষ্টার তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি। ইরান ইন্টারন্যাশনাল খবরে বলা হয়েছে, গত সপ্তাহে IRGC জেনারেল মোহসেন রেজাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছিলেন ইসরায়েল সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠকের স্থানে বোমা হামলা চালিয়েছে, তবে তাদের কোনো সদস্য আহত হয়নি। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র সরকারকে একটি খোলা চিঠি লিখেছেন দেশটির প্রায় 60 জন লেবার এমপি। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে জাতিগত নির্মূল বলে বর্ণনা করেছেন এবং এটি বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন। শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট আয়োজিত এই চিঠিতে মধ্যপন্থী এবং বামপন্থী উভয় ব্লকের 59 জন এমপি সই করেছেন। চিঠিটি বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়েছে। চিঠিটিতে এমপিরা গাজা উপত্যকার সব ফিলিস্তিনিকে রাফার ধ্বংসস্তূপে গড়ে ওঠে একটি ক্যাম্পে জোরপূর্বক হস্তান্তরের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। এই পদক্ষেপ প্রতিহত করতে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। চিঠিটিতে বলেছেন, আমরা গভীর তৎপরতা ও উদ্বেগের সঙ্গে আপনাকে লিখছি, কারণ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সোমবার ঘোষণা দিয়েছেন তিনি গাজার সব ফিলিস্তিন নাগরিককে রাফা শহরের ধ্বংসাবশেষে নির্মিত একটি শিবিরে জোরপূর্বক স্থানান্তর করতে চান এবং তাদের বাইরে যাওয়ার অনুমতি দেবেন না। আরও উল্লেখ করেছেন ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল ফার্ড এই পরিকল্পনাকে মানবতার বিরুদ্ধে অপরাধের একটি কার্যকর রূপরেখা বলে আখ্যা দিয়েছেন। তার মতে এটি মূলত গাজার জনসংখ্যাকে দক্ষিণ প্রান্তে ঠেলে সরিয়ে দেওয়ার পর তাদের উপত্যকা থেকে স্থায়ীভাবে বিতরণের প্রস্তুতি। এমপিরা স্পষ্টভাবে বলেছেন, এটিকে আরও সরলভাবে বলা যায়, এটি গাজার জাতিগত নিধন। এমপিরা বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে হবে। শুধু ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাকে তহবিল পুনরুদ্ধার এবং জিম্মিদের মুক্তিতে সহায়তা করেই নয়, বরং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের উপর বাণিজ্য অবরোধ আরোপের মাধ্যমেও। তারা চিঠিতে আরও লিখেছেন, ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে আমরা দ্বিরাষ্ট্রীয় সমাধানে আমাদের নিজস্ব নীতিকে দুর্বল করছি। এই চিঠির আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে বক্তব্য রাখেন। এই আন্তর্জাতিক অবস্থান আবারও জোরালো সমর্থন পেয়েছে ব্রিটিশ এমপিদের ঐক্যবদ্ধ চিঠির মাধ্যমে।
পাকিস্তান তেহরিক ইনসাফের দেশব্যাপী বিক্ষোভে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের 2 ছেলে সুলাইমান এবং কাসিম নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আর সে কারণে যুক্তরাষ্ট্রে তদবির প্রচেষ্টার পর 2 ভাই পাকিস্তানে আসার পরিকল্পনা করছেন। আগামী 5 আগস্ট পাকিস্তানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। 2023 সালের এই দিনে পিটিআই নেতা ইমরান খানকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়। এই দিনটিকে স্মরণ করেই তার একটি নির্ধারণ করা হয়েছে। 19 কোটি পাউন্ড দুর্নীতির মামলায় আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন ইমরান খান। এছাড়া 2023 সালের 9 মের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। ইমরান খানের বোন আলিমা খান স্থানীয় গণমাধ্যমকে বলেন, এটি আর কেবল রাজনীতির বিষয় নয়, এটি ন্যায় বিচারের বিষয়। ইমরান খানের ছেলেরা তাদের বাবার সঙ্গে এবং পাকিস্তানের জনগণের সঙ্গে থাকবেন। এছাড়া ইমরান খানের 2 ছেলে সম্প্রতি একটি পডকাস্টে তার বাবার কারাগারের অবস্থান নিয়ে কথা বলতে একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা বলেন ইমরান খানকে ভেঙে ফেলার জন্য এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তারা পডকাস্টের জন্য ইমরান খানের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন, যদিও তারা বলছিলেন তাদের বাবা তাদের রাজনীতিতে অংশগ্রহণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন, কারণ এই অঞ্চলে বংশগত রাজনীতির প্রসার এবং মাত্র 2টি দলের আধিপত্য রয়েছে। পডকাস্টে তারা ইমরান খান বর্তমান অমানবিক পরিস্থিতিতে কারাগারের দিনাতিপাত করছেন তার উপর আলোকপাত করেছিলেন। তারা বলেন, আমরা যা চাই তা হলো পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ, কারণ বর্তমানে তিনি অমানবিক পরিস্থিতিতে বসবাস করছেন। তারা তাকে মৌলিক মানবাধিকার দিচ্ছে না, তারা আসলে যথেষ্ট কিছু করছে না, এবং আমরা যা চাই তা হলো বিশ্বব্যাপী চাপ। আলিমা খানের ইমরানের 2 ছেলের বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী উপদেষ্টা রানা সানাউল্লাহ সতর্ক করে বলেন, তারা যদি হিংসাত্মক প্রতিবাদে অংশগ্রহণ করে তবে তাদের গ্রেপ্তার করা হতে পারে। রানা সানাউল্লাহ এই মন্তব্যের পর পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। এক্স পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন, আমার সন্তানদের তাদের বাবা ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি প্রায় 2 বছর ধরে কারাগারে নির্জন কারাগারে বন্দী। তিনি আরও বলেন, পাকিস্তানের সরকার এখন বলেছে যে যদি তারা তাকে দেখতে সেখানে যায় তাহলে তাদেরকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। গণতন্ত্র বা কার্যকর রাষ্ট্রে এটি ঘটে না। এটা রাজনীতি নয়, এটি ব্যক্তিগত প্রতিহিংসা। এছাড়া ইমরান খানের ছেলেরা ব্রিটিশ নাগরিক, তারা ভিসা নীতি লঙ্ঘন করলে তাদের নির্বাসন বা আটকের ঝুঁকির সম্মুখীন হতে হবে। অতীতেও পিটিআই এর বিক্ষোভে ব্যাপক ধরপাকড় দেখা গেছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। রোবোটিক প্রযুক্তিতে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। দেশটির নির্মিত ব্ল্যাক প্যান্থার 2.0 নামের একটি 4 পায়ের রোবোটিক কুকুর ঘন্টায় 10.3 মিটার গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড করেছে, যা কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের সর্বোচ্চ গতির প্রায় সমান। রোববার টেলিভিশনে সম্প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠানে এই রেকর্ড গড়ার ঘটনা ঘটে। চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত ওয়ার্ল্ড রোবট কম্পিটিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত রোবোটিক ডগ মিশন শোতে এই রোবটটি অংশ নেয়। 38 কেজি ওজন ও 0.63 মিটার উচ্চতার এই রোবটটি মাত্র 10 সেকেন্ডের মধ্যে ট্রেডমিলে ঘন্টায় 10 মিটার গতির বেশি দৌড়ে যায়। বস্টন ডাইনামিক্সের ওয়ার্ল্ড ক্যাট নামের রোবটের পূর্ববর্তী রেকর্ড ভেঙে এটি এখন বিশ্বের দ্রুততম রোবোটিক কুকুর। তুলনামূলকভাবে বলা যায় উসাইন বোল্টের 100 মিটার বিশ্ব রেকর্ডের 9.58 সেকেন্ডে সম্পন্ন হয়েছিল, যার গড় গতি ছিল 10.44 মিটার। এই রোবটের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 5 বার করে পা ফেলার সক্ষমতা, যা একে বিশ্বের দ্রুততম 4 পায়ের রোবটগুলোর তালিকায় জায়গা করে দিয়েছে। ব্ল্যাক প্যান্থার 2.0 যৌথভাবে তৈরি করেছে ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের হিউম্যানয়েড ইনোভেশন ইনস্টিটিউট এবং হাংজু ভিত্তিক প্রযুক্তি স্টার্টআপ মিররমি। সম্প্রতি এই রোবটটি আরও উন্নত করা হয়েছে। 3টি পৃথক কার্বন ফাইবার পা একীভূত করে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করা হয়েছে এর কাঠামো। অন্যদিকে একই শোতে অংশ নেওয়া XT70 নামের আরেক রোবট বাস্তব দুর্যোগ মোকাবেলা ও জরুরি উদ্ধার অভিযানের দক্ষতা প্রদর্শন করে দর্শকদের দৃষ্টি কাড়ে। যদিও ব্ল্যাক প্যান্থার এখন অধিকাংশ মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে সক্ষম, তবুও এটি এখনও চিতা, উটপাখি ও ওয়াইল্ড বিস্টের মতো দ্রুতগামী প্রাণীদের গতির তুলনায় পিছিয়ে রয়েছে। তবে এর ভবিষ্যৎ ব্যবহার সম্ভাবনা বিশাল, বিশেষ করে ভূমিকম্পের সময়, ধ্বংসস্তূপে দ্রুত প্রবেশ, দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা বা লজিস্টিক সরবরাহে এই রোবটটিক কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। এবার খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল, যেখানে লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের দেওয়া 178 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 94 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা দল। ফলে 83 রানের জয়ে সিরিজে সমতা ফিরালো লিটন দাসের দল। মূলত অধিনায়ক লিটনের 76 রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে বাংলাদেশ দল। এছাড়া শামীম পাটোয়ারি রান করেন 48 রান। এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ দল। মূলত শরীফুল ইসলামের শুরুর উইকেট আর রিশাদ হোসেনের শেষ উইকেট দিয়ে জয় পায় টাইগাররা। মাঝের সময়ে মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও
করেছেন নিয়ন্ত্রিত বোলিং। দারুণ জয়ের পর অবশ্য অনুভূতি ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। পরে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছিলেন, চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য, শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালোও ছিল। রিশাদ দারুণ করেছে, যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন। কুশলের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে ভালো ফর্মে ছিল। শরীফুল দারুণ বল করেছে। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।